আরে আরে এত ভয় পাওয়ার কি আছে? থামুন, সত্যি আপনি আজব মশাই। জ্বলন্ত চিতার পাশে থাকা একটি লোক বাঁশ দিয়ে বাড়ি মারল মরাটির গায়ে, এবং সাথে সাথেই দেখলাম মরাটি আবার জ্বলন্ত কাঠ ভেদ করে নিচের দিকে নেমে গেছে। সত্যি এক আজব ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হলাম আজ। তারপর কাঁটাবাগান শ্মশান পার করে যেতেই একটি স্থলপথের পাশে এসে দাঁড় করালো নৌকাটি। বাবু, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমার বিবিজানটা না খেয়ে বসে আছে আমার জন্যে। আপনারে বাড়ি দিয়ে আসতে আমার অনেক দেরি হয়ে যাবে। একটু যদি সময় ব্যয় করে আপনি আমার সঙ্গে একটু যেতে পারেন এই সামনেই, তাহলে আমি আমার বিবিজানকে খাইয়ে দিয়ে আসতে পারতাম নিজের হাতে। ও কিছুই খেতে পারে না আমি খাইয়ে না দিতে পারলি। চলুন না বাবু, এই সামনেই। যাই হোক, ইনি আমার অনেক উপকার করেছেন। এত সময় তো ব্যয় হয়েই গেল, আর একটু সময় না হয় যাক। আচ্ছা চলুন। লোকটি নৌকার গতিপথটি উল্টো দিকে নিয়ে যেতে লাগলো। বেশি পথ যেতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই নদীর পাশ থেকে কিছু শেয়াল ডাকাডাকি শুরু করেছে। কিছু শেয়াল নদীর পাশে এসে আমাদের দিকে আক্রমণাত্মকভাবে ডাকছে, এবং সে মাঝি তাদেরই দিকে নৌকোটি ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। এ কি দাদা, এমন করছেন কেন? ওরা ওরা আক্রমণ করতে পারে, নদীর বরাবর হয়ে চলুন। আরে দাদা, দেখতেই তো পাচ্ছেন ওরা ওরা একসাথে অনেকগুলো শেয়াল একত্রিত হচ্ছে। ওরা কিন্তু আমাদের আক্রমণ করতে পারে। একটু ভালো করে চলুন না দাদা। আমার কথায় কোনো কানে দিল না সে, উল্টে আমাকে ধমক দিয়ে বলল, আরে বাবু, দেখে তো মনে হয় 30 বছর বয়স। 3 বছর বাচ্চা ছেলের মতো আচরণ করছেন কেন? হঠাৎ তার পাশ থেকে একটি বড় কোচ হাতে নিয়েই ঘুরিয়ে আক্রমণাত্মক শিয়ালের দিকে ছুঁড়ে মারল। কোচটি গিয়ে শিয়ালটির বুকের পাঁজরে গেঁথে গেল, এবং পাশে থাকা শিয়ালের পালেরা সেটি দেখে ভয়ে বাগানের মধ্যে ঢুকে গেল। লোকটি নৌকা থেকে ঝাঁপিয়ে পড়ে এগিয়ে গেল আহত শিয়ালের দিকে। তারপর শিয়ালের পাঁজরে গেঁথে থাকা কোচটি আরও জোরে চাপ দিয়ে গেঁথে দিল তার দেহের এপার ওপার। ছটপট করতে করতে শিয়ালটি মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। লোকটি কোচটি বার করে দূরে থাকা শিয়ালগুলির দিকে দৌড়ে গেল। পুরো ঘটনাটি আমার চোখের সামনে ঘটছে। ঘটনাটি আমার স্বপ্নে দেখা সবথেকে ভয়ঙ্কর ঘটনাগুলির থেকেও ভয়ঙ্কর লাগছে। কিন্তু এটা যে কোনো স্বপ্ন নয়, বাস্তব রূপে রূপান্তরিত হয়েছে, এবং সেটা আমার চোখের সামনেই বিদ্যমান। লোকটি আবার এসে মৃতপ্রায় শিয়ালটিকে বারবার কোচ দিয়ে আক্রমণ করে যাচ্ছে। লোকটির মুখের দিকে তাকিয়ে দেখলাম কোন এক প্রতিশোধের আগুন ফুটে উঠেছে তার চোখে মুখে। ওরা তো সামান্য একটা জীব মাত্র, ওদের সাথে আবার কিসের প্রতিশোধ? ধীরে ধীরে শিয়ালটি নড়াচড়া বন্ধ করে দিয়েছে। তারপর শিয়ালটির 2 ঠ্যাং ধরে নৌকার দিকে ছুঁড়ে মারল লোকটি। লোকটি নৌকায় উঠে পড়ার পর আমি তাকে জিজ্ঞেস করলাম, কি দাদা, আপনি মারলেন কেন? আর মেরেও নৌকা উড়ালেন কেন? বাবু, আমি না মারলে ওরা যে আমাদের মেরে ফেলতো। আর আমি তো আগেই বলেছি আমি একজন শিকারী। সে তো ঠিকই আছে, কিন্তু আপনি নৌকায় তুললেন কেন? এদের মাংস খাবো বলে। এদের না খেলে এরা যে আমাদের খেয়ে ফেলতো। শিয়ালের মাংস অনেক মূল্যবান জিনিস, অনেক সুস্বাদু, অনেক দামি জিনিসও আমাদের কাছে। বাবু, আমরা গরিব মানুষ, আমাদের অত টাকা নেই যে দোকানে গিয়ে মাংস কিনে খাবো। আর এগুলো তো বাজারে বিক্রিও হয় না, এভাবেই মেরে খেতে হয়। না হলে এরা অন্য কাউরে খেয়ে নেবে। আমি আরো ভালো কাজ করছি বলতে পারেন। শত্রুদের মাংস যে কত সুস্বাদু সে বলে বোঝানো যাবে না আপনারে। হ্যাঁ, আমার তো দেখে তাই মনে হচ্ছিল, কিন্তু
কিন্তু কিসের শত্রুতা আপনার ওই নিরীহ জীবগুলোর সাথে? এই কথাটি বলা মাত্রই লোকটি রক্তাক্ত মাংস মাখা কচি আক্রমণাত্মকভাবে আমার বুকের পাঁজরে ঠেকিয়ে দিল। আমারে দেহে কি আপনার নিরীহ বলে মনে হয়েছিল? যখন কোনো কিছু আপনারে আঘাত না করবে ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না সে নিরীহ কিনা। আর আর ওরা কতটা নিরীহ তা ওদেরকে আমি কাছ থেকে দেখেছি। আপনারে যদি একা ছেড়ে দেয়া হতো তাহলে বুঝতে পারতেন ওরা কতটা নিরীহ। ওরা নিরীহ না। আচ্ছা 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 ঠিক আছে, এটা সরান, আমায় মাফ করুন, তাড়াতাড়ি চলুন। আপনার আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে তো। ওনার স্ত্রীর কথা বলাতে উনি শান্ত হয়ে গেলেন। তারপর আবার পুনরায় নৌকা চালানো শুরু করলেন।